থার্মোডাইনামিক্সটা আমরা পড়বো। আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস পড়েছিলাম এর আগের চ্যাপ্টারে, তার মানে থার্মাল ফিজিক্সের আন্ডারে আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস দিয়ে স্টার্ট করেছিলাম, তাই তো? তো ওইখানে আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাসের প্রেশার ক্যালকুলেট করেছিলাম, আমরা ক্যালকুলেট করেছিলাম গ্যাস ইকুয়েশন আর আইডিয়াল গ্যাস ইকুয়েশন। আইডিয়াল গ্যাস ইকুয়েশন ক্যালকুলেট করার পর আমরা রুট মিন স্কোয়ার স্পিড ক্যালকুলেট করেছিলাম, আমরা প্রেশারের সাথে টেম্পারেচারের রিলেশন দেখেছিলাম, প্রেশারের সাথে ভলিউমের রিলেশন দেখেছিলাম, প্রেশারের সাথে এনার্জির রিলেশন দেখেছিলাম, অ্যান্ড আমরা ফাইনালি ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন ইকুয়েশন করেছিলাম। অ্যান্ড আমরা রিয়েল গ্যাস কোন কখন এই যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন কখন রিয়েল গ্যাসের আমরা অ্যাপ্লাই করতে পারবো সেটা আমরা দেখেছিলাম। অ্যান্ড তারপর আইডিয়াল গ্যাসের জন্য অ্যাকচুয়াল ইকুয়েশন কীরকম হওয়া উচিত সেটাও আমরা পেয়েছিলাম, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন আমরা যেটা নাম দিয়েছিলাম, এবং সেটাও আমরা ক্যালকুলেট করেছিলাম। আজকে আমরা পড়বো থার্মোডাইনামিক্সের অন্য একটা পার্ট, যেখানে দাঁড়িয়ে আমরা মেইনলি যেটা পড়বো দ্যাট ইজ দ্য রিলেশন বিটুইন ভেরিয়াস থার্মোডাইনামিক ভেরিয়েবল। ওকে, ফর এক্সাম্পল টেম্পারেচার, প্রেশার অ্যান্ড ভলিউম, এই ধরনের থার্মোডাইনামিক্স ভেরিয়েবল, এদের রিলেশন অ্যান্ড কোনো একটা থার্মাল সিস্টেম আর থার্মোডাইনামিক সিস্টেম বেটার টু সে কিরকম কি ওয়ার্ক ডান করছে, এই ওয়ার্ক ডানের সাথে যে এনার্জির কি রিলেশন, সেই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারে মেইনলি পড়তে চলেছি। বেসিক্যালি এই চ্যাপ্টারে আমরা পড়তে চলেছি ওয়ার্ক এনার্জি রিলেশন। ওকে, ওয়ার্ক, এই এনার্জিটা কি ধরনের এনার্জি? হ্যাঁ, থার্মাল এনার্জি আর হিট এনার্জি। সো আমরা আজকে মেইনলি এক্সপ্লোর করবো, আর এই চ্যাপ্টারে মেইনলি এক্সপ্লোর করবো দ্য রিলেশন বিটুইন দ্য থার্মাল এনার্জি অ্যান্ড দ্য ওয়ার্ক ডান বাই থার্মোডাইনামিক সিস্টেম। কথাগুলো কি কেটে আসছে শর্মিষ্ঠা এখনো? না স্যার, এখন ক্লিয়ার। তাহলে আমরা থার্মোডাইনামিক্স কাকে বলবো, কি পড়বো থার্মোডাইনামিক্স, আর কোন ফিজিক্সের কোন ব্রাঞ্চটাকে থার্মোডাইনামিক্স বলবো? In thermodynamics, we are going to study process in which energy is transferred as heat and as work. So basically, in thermodynamics, we are going to study the process of exchange of energy and work. ওকে, থার্মাল এনার্জি অ্যান্ড ওয়ার্ক, এদের মধ্যে রিলেশনগুলোকে মেইনলি আমরা পড়তে চলেছি এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কী কী আর লসগুলো কী কী আমরা পড়তে চলেছি। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অ্যান্ড সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বেসিক্যালি এই ওয়ার্ক এনার্জি এই রিলেশনশিপটাকে এস্টাবলিশ করে, অ্যান্ড সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বেসিক্যালি ইন্ডিকেট করে দ্য লিমিটেশন অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, অ্যান্ড ইট উইল গিভস দ্য কনসেপ্ট অফ এনট্রপি। ইউনিভার্সের যে থার্মোডাইনামিক স্টেট, এটা কিভাবে চেঞ্জ হয়, সেই জিনিসগুলো আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে বুঝতে পারবো। Besides that, we are going to understand some basic principle of practical devices, particularly thermodynamic devices, for example your AC, for example refrigerator, for example heat pump, air conditioner and etc. This type of machine কি করে কাজ করে, বাড়িতে এসি রয়েছে এসি কি করে ওয়ার্ক করে, রেফ্রিজারেটর কি করে ওয়ার্ক করে অ্যান্ড এক্সেট্রা, এই ধরনের থার্মোডাইনামিক মেশিনারিজগুলোর বেসিক প্রিন্সিপাল আমরা এই চ্যাপ্টারে শিখব। তাহলে আমরা চ্যাপ্টার সম্বন্ধে মোটামুটি একটা বেসিক আইডিয়া পেয়ে গেছি কী কী শিখবো। তাহলে এবার চ্যাপ্টারটাকে আমরা ঢোকার আগে থার্মোডাইনামিক্স সম্বন্ধে একটু জানবো। থার্মোডাইনামিক সিস্টেমটা কী ধরনের সিস্টেম, কী নিয়ে ডিল করতে চলেছি, এই চ্যাপ্টারে কী কী ভেরিয়েবলস আসবে। ফর এক্সাম্পল আমরা যেমন নিউটনিয়ান মেকানিক্স পড়েছিলাম, আমরা পড়েছিলাম লিনিয়ার মোমেন্টাম, পড়েছিলাম ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ফোর্স, আমরা পড়েছিলাম টর্ক, আমরা পড়েছিলাম অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যান্ড এক্সেট্রা। সিমিলারলি থার্মোডাইনামিক সিস্টেম যখন আমরা ডেসক্রাইব করব, তাহলে আমাদের কিছু থার্মোডাইনামিক ভেরিয়েবলের প্রয়োজন হবে, তাই তো? তাহলে কি ধরনের থার্মোডাইনামিক ভেরিয়েবল আমরা নিয়ে ডিসকাস করব সেটাও আমরা একটু দেখে নিই। ওকে, অ্যান্ড সিস্টেমটাকে কি করে আমরা ডেসক্রাইব করব। So thermodynamic system. So thermodynamic system basically a part of matter which consists of one or more substances and which can be represented by variables pressure, volume, temperature is will be called thermodynamic system. So a specific part of a matter which may be constitute of one substance
or maybe more than one substance, and that can be represented by thermodynamic variable. What is thermodynamic variable? Pressure, volume and temperature. These are main thermodynamic variables or principal thermodynamic variables. Other than this, you can say entropy is a thermodynamic variable, you can say internal energy is a thermodynamic variable, and etc. ওকে, এইগুলোর রেসপেক্টে আমরা যখন কোনো একটা সিস্টেমকে ডিসক্রাইব করব, উইল কল দ্যাট সিস্টেম ইজ এ থার্মোডাইনামিক সিস্টেম। ওকে, for example, a gas enclosed in a cylinder fitted with a piston in a system like this. Okay, তাহলে এই যে ভেতরে যে পার্টটা নিয়ে আমরা ডিসকাস করব, দিস ইজ কল্ড থার্মোডাইনামিক সিস্টেম। ওকে, সো দ্য পার্ট উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট, অর যার বিভিন্ন স্টেটগুলো আমরা মেজার করতে চলেছি, প্রেসার, ভলিউম এন্ড টেম্পারেচার, এটাকে বলবো থার্মোডাইনামিক সিস্টেম। এই থার্মোডাইনামিক সিস্টেমটা বেসিক্যালি যার থেকে আলাদা হয়েছে এটাকে বলবো সারাউন্ডিং। তার মানে দিস থার্মোডাইনামিক সিস্টেম ইজ সেপারেটেড from other part of this universe of matter, either universe or matter. So this will be called surrounding. The from which this system is separated is called surrounding. Okay, and the surround, the thing or the boundary or the wall that separates the system with that surrounding will be called boundary. Okay, this boundary could be different type: isothermal boundary, adiabatic boundary, or isothermal wall, adiabatic wall, and so on. Okay, so এই ধরনের ওয়ালগুলোর প্রপার্টিস গুলো নিয়ে আমরা ফার্দার ডিসকাস করব। ওকে, অ্যান্ড এই যে সারাউন্ডিং অ্যান্ড তোমার সিস্টেমে together will be called universe, you can say. Okay, surrounding plus system is together will form your universe, and that universe is not necessary the whole universe. Basically আমরা যে সিস্টেম আর নিচ্ছি তার সারাউন্ডিং এটাকে একটা ছোট ইউনিভার্স ধরে নিতে পারি, অ্যান্ড ফাইনালি আমরা হোল ইউনিভার্সে কি হয় সেটাও আমরা দেখবো অ্যান্ড ডিসকাস করবো। ওকে, হেটেরোজিনিয়াস সিস্টেম অ্যান্ড হোমোজিনিয়াস সিস্টেম, এই সিস্টেমটাকে আমরা মেনলি ক্যাটাগরাইজ করতে পারি হেটেরোজিনিয়াস সিস্টেম অ্যান্ড হোমোজিনিয়াস সিস্টেম। A heterogeneous system where the system is not uniform throughout the system. That means maybe this পোর্শনের ডেন্সিটি কম, এই পোর্শনের ডেন্সিটি বেশি, দিস পোর্শনের টেম্পারেচার বেশি, এই পোর্শনের টেম্পারেচার কম। দ্যাট মিনস throughout the system the variable is not uniformly distributed. So this system will be called heterogeneous system. Okay, what is homogeneous system? A homogeneous system will be a system where you can say the thermodynamic properties is uniformly distributed. That means pressure is uniform, so everywhere the pressure will be same, at every point the pressure will be same. Or if you consider the temperature, so we can say if the temperature everywhere is same, then it is a homogeneous system in terms of temperature. For example, density, if you take density, if density is same everywhere, every point throughout the system, then we will call it is a homogeneous system with respect to density. Okay, বুঝতে পারলাম? Okay. Isolated system. If a system in which there is no exchange of matter and energy with the surrounding will be called isolated system. A system in which there will be no exchange of matter and energy will be called an isolated system. Okay, একটা এক্সাম্পল দেওয়া যাক। থার্মাল ফ্লাক্স ইজ অ্যান আইসোলেটেড সিস্টেম। থার্মাল ফ্লাক্সের মধ্যে দিয়ে না তো জলটা, তুমি যদি থার্মাল ফ্লাক্সের মানে কি বলবো ক্যাপটাকে ওপেন না করো, তাহলে অবভিয়াসলি এর থেকে মানে ওয়াটার অর লিকুইড যেটা তুমি রেখেছো সেটা বাইরে বেরোবে না, তার মানে কি মাস এক্সচেঞ্জ হবে না। থার্মাল ফ্লাক্সটাকে আমরা ইউজ করি কেন? যাতে কোনো একটা লিকুইড যাকে থার্মাল ফ্লাক্সের মধ্যে রাখছি সেটা অনেকক্ষণ অবধি গরম থাকে। তাহলে অনেকক্ষণ অবধি গরম কখন থাকবে? যখন হিট এক্সচেঞ্জ হবে না, দ্যাট মিনস হিট রিলিজ করবে না, তখন অনেকক্ষণ গরম থাকবে। তাহলে এই ধরনের সিস্টেমকে বলতে পারে আইসোলেটেড সিস্টেম। ওকে, another example could be your refrigerator. আমরা রেফ্রিজারেটর ইউজ করি কি একটা টেম্পারেচার লো টেম্পারেচার ক্রিয়েট করার জন্য। এবার রেফ্রিজারেটরে যদি তুমি মানে ডোর ওপেন না করো,
তাহলে কি হবে, রেফ্রিজারেটর একটা পার্টিকুলার টেম্পারেচারই নিজেকে ধরে রাখবে অ্যান্ড লং টাইম এই ধরনের রেফ্রিজারেশনটা থাকবে। বাট অবভিয়াসলি কোনো এমন কোনো সিস্টেম আর এমন কোনো, হ্যাঁ, সিস্টেম আর সারাউন্ডিং এখনো আর ওয়াল তৈরি করা যায়নি, বেটার টু সে, আমরা এখনো অবধি এমন কোনো ওয়াল তৈরি করতে পারিনি দ্যাট ইজ পারফেক্টলি, মানে কি বলবো, এনার্জিটাকে ট্রান্সফার হতে দেবে না। দ্যাট মিনস অ্যাডিয়াবেটিক ওয়াল। অ্যাডিয়াবেটিক ওয়াল ইজ আ ওয়াল থ্রু হুইচ দ্য এনার্জি ক্যান নট বি ট্রান্সমিট। তো এখনো অবধি এমন কোনো ওয়াল আমরা এখনো খুঁজে পাইনি যেখানে দাঁড়িয়ে এনার্জি ট্রান্সমিট হবে না। বাট আমরা এমন সিস্টেম পেয়েছি, এমন ওয়াল খুঁজে পেয়েছি যেখানে দাঁড়িয়ে আমরা এই এনার্জি ট্রান্সফারটাকে আমরা মিনিমাইজ করতে পারি। ফর এক্সাম্পল আমরা থার্মোকল ইউজ করি, বেসিক্যালি দেখবে যে যেখানে মানে লো টেম্পারেচার তৈরি করে এখানে থার্মোকল ইউজ করা হয়, যেখানে রেফ্রিজারেটর নেই। তাহলে বরফগুলো রেখে দিই, দেখবে অনেকক্ষণ আর অনেক দিন অবধি এটাকে ঠান্ডা রাখে। সো দিস আর এক্সাম্পল অফ আইসোলেটেড সিস্টেম, যেখানে দাঁড়িয়ে এনার্জি এক্সচেঞ্জটা হবে না অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মাস এক্সচেঞ্জও হবে না, সেটাকে বলবো আমরা আইসোলেটেড সিস্টেম। ওকে, system and surrounding together will be called universe. So thermodynamic variables of the system. So কি কি thermodynamics variable আমি কি বলেছিলাম, temperature, volume, pressure, these are the main thermodynamics variable. Other thermodynamics variable is composition, you can say molar number. ওকে, দুটো গ্যাস মিক্সচার রয়েছে, তাহলে প্রত্যেকটা গ্যাস মিক্সচারে কত মোল করে রয়েছে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি, দ্যাট ইজ অলসো থার্মোডাইনামিক ভেরিয়েবল, মোল নাম্বার। ওকে, so these are the variables, you can say internal energy is a thermodynamic variable. Okay, so these are thermodynamic variable. For example, specific heat of is a thermodynamic variable, you can say. Thermodynamic state. Okay, what is a thermodynamic state? থার্মোডাইনামিক্স কোনো একটা পার্টিকেল, ফর এক্সাম্পল আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে স্টেটগুলো পড়েছিলাম, পার্টিকেল অ্যাট ইউনিফর্ম মোশন, পার্টিকেল অ্যাট ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, পার্টিকেল অ্যাট রেস্ট, এগুলো কি ছিল এদের স্টেট। তাহলে থার্মোডাইনামিক এগুলো কি দিয়ে মেজার করছিলাম, অবভিয়াসলি ভেলোসিটি দিয়ে, অবভিয়াসলি অ্যাক্সেলারেশন দিয়ে, তার মানে কি মেকানিক্যাল ভেরিয়েবলগুলো দিয়ে আমরা এগুলোকে রিপ্রেজেন্ট করেছিলাম। Similarly or similar fashion, we are going to describe a thermodynamic system with thermodynamic variables, এবং এই থার্মোডাইনামিক্স ভেরিয়েবল রেসপেক্টে সিস্টেম কিভাবে বিহেভ করছে এটাকে আমরা কি বলবো, থার্মোডাইনামিক স্টেট অফ দ্য সিস্টেম। তার মানে এই যে ভেরিয়েবলের রেসপেক্টে আর ভেরিয়েবলগুলো কোন স্টেটে আছে, কিভাবে রয়েছে, আর ভেরিয়েবলগুলোর মধ্যে রিলেশনশিপ কি, এটা ইন্ডিকেট করছে, আর এটাকেই আমরা বলবো থার্মোডাইনামিক স্টেট। সো উইথ থার্মোডাইনামিক স্টেট উই আর গোয়িং টু কালেক্ট the information about various variable and their relationship. Okay, তো এই যে থার্মোডাইনামিক ভেরিয়েবল গুলো আছে এদের মধ্যেকার যে রিলেশনশিপ, এটা কি আমরা বলতে পারি থার্মোডাইনামিক স্টেট। The state of a system can be described completely by composition, temperature, volume, and pressure. If a system is homogeneous and has definite mass and composition, then the state of the system can be described the remaining three variables, namely temperature, pressure, and volume. These variables are interrelated by equation this. So this will be called a thermodynamic state. Eta, but not necessary always এটাই হবে thermodynamic state. You can say PV to the power gamma is equals to nRT is a thermodynamic state, or we can write dq is equals to du plus dw is a thermodynamic state. Okay, so these are thermodynamic state. That means কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেমকে এই থার্মোডাইনামিক ভেরিয়েবল রেসপেক্টে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, অর কিভাবে এটাকে ইকুয়েশনে ফর্মুলেট করতে পারি, অর কিভাবে আমরা এই যে থার্মোডাইনামিক ভেরিয়েবলগুলো রিলেটেড এগুলোকে আমরা এগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি, সেটা বলবো থার্মোডাইনামিক স্টেট। তার মানে বেসিক্যালি এটা ইন্ডিকেট করছে এই যে ভেরিয়াস ভেরিয়েবল এদের মধ্যেকার যে রিলেশনশিপ সেটাকে ইন্ডিকেট করছে। তার মানে এই যে রিলেশনশিপটা থেকে আমরা উই ক্যান হ্যাভ দ্য কমপ্লিট ইনফরমেশন অ্যাবাউট দ্যাট সিস্টেম। তাহলে এইগুলো যদি আমরা জেনে যাই, তাই তো, তাহলে সিস্টেম সম্বন্ধে আমরা কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবো। ফর এক্সাম্পল
যদি মোমেন্টাম জানি, অ্যাক্সেলারেশন জানি, ফোর্স জানি, তাহলে আমরা বলতে পারি ট্রান্সলেশনাল মোশন আর নিউটনিয়ান মেকানিক্সের যে ফার্স্ট পার্ট ট্রান্সলেশনাল মোশন, তার সম্বন্ধে অনেক আইডিয়া পেয়ে যাবো, or almost every single information we can have about the state of particle. Similarly, পিভিটি যদি রিলেশনগুলো ঠিকঠাক জানতে পারি, তাহলে আমরা মোটামুটিভাবে বলতে পারি সমস্ত ইনফরমেশনই এই সিস্টেম সম্বন্ধে জানতে পারবো। Similar fashion, we are going to describe the thermodynamic system. Okay, laws of thermodynamics. Okay, what are the laws of thermodynamics? We will start with the zeroth law of thermodynamics. Okay, so and then we'll move to the first law of thermodynamics. Zeroth law of thermodynamics basically কিছুই না, thermodynamic equilibrium কে indicate করে। কোন একটা system is in equilibrium or not, it is you can have the information about that. So zeroth law of thermodynamics indicate করছে if a system A is in thermal equilibrium with B and the same system A is in equilibrium or thermal equilibrium with system C, then B and C must be also in thermal equilibrium. আবার রিপিট করছি, if A is in thermal equilibrium with another system B and A is thermal equilibrium with second system C, then B and C also will be in thermal equilibrium. Okay. Basically, thermal equilibrium কে আমরা mainly represent করি temperature দিয়ে। So, if the temperature of two bodies or two system thermodynamic system is same, we can say that system is in thermal equilibrium. If the temperature of two thermodynamic system is same, then we can say the system is in thermal equilibrium. So mainly মানে থার্মাল ইকুইলিব্রিয়াম রিপ্রেজেন্ট করে টেম্পারেচার দিয়ে, বাট সবসময় এটা সত্যি নয়। আমরা এনট্রপি দিয়েও কখনো কখনো থার্মোডাইনামিক স্টেটগুলোকে ডিফাইন করব, তখন দেখে নেব সিস্টেমগুলোর এনট্রপি। বাট মেইনলি আমরা যেটা পড়বো থার্মাল ইকুইলিব্রিয়াম বলতে মিন করব এই যে টেম্পারেচারের স্টেটগুলো কিরকম। তাহলে বেসিক্যালি দুটো বডি যদি টেম্পারেচার সেম হয়, তাহলে আমরা বলতে পারি এই দুটো বডির মধ্যে থার্মাল আর হিট এক্সচেঞ্জ হবে না। এই যে দুটো বডি এর মধ্যে কি হিট এক্সচেঞ্জ হবে না, কারণ টেম্পারেচার ডিটারমিনস দ্য এক্সচেঞ্জ অফ হিট ইন এ সিস্টেম অর টু থার্মাল বডিজ অর টু বডিজ। তাহলে টেম্পারেচার যদি সেম হয়, তাহলে আমি বলতে পারি যে হিট এক্সচেঞ্জ হবে না। অন দ্য আদার হ্যান্ড আমি এটাও বলতে পারি হিট এক্সচেঞ্জ হচ্ছে, বাট এ বি কে যতটা হিট দিচ্ছে, বি সেম অ্যামাউন্ট অফ হিট সেম টাইমেই একে ফেরত দিচ্ছে। তার মানে ডেল্টা টি টাইমে যদি এ বি কে ডেল্টা কিউ অ্যামাউন্ট অফ হিট দেয়, সেম ডেল্টা টি টাইমে বি একে ডেল্টা কিউ হিটই ফিরিয়ে দিচ্ছে। তার মানে এদের মধ্যে যে এনার্জি এক্সচেঞ্জটা ইকুয়াল অ্যান্ড ইকুয়াল ইন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম। তার মানে এ যদি একে বি কে দেয়, বি একে সেম অ্যামাউন্ট অফ হিটই ফেরত দিচ্ছে। এইভাবেও আমি দেখতে পারি। ইট ইজ নট ম্যান্ডেটরি যে এদের মধ্যে হিট এক্সচেঞ্জ হচ্ছে না, হিট এক্সচেঞ্জ হতেই পারে, বাট সেম অ্যামাউন্ট যে এ যতটা অ্যাবজর্ব করবে এ ততটাই বিকে দিয়ে দেবে, বি থেকে যতটা হিট রিসিভ করবে বিকে ঠিক ততটা হিটই ফেরত দিয়ে দেবে। দ্যাট উই ক্যান। So, thermal equilibrium is a situation in which two objects in thermal contact cease to exchange energy by the process of heat. The heat is just transfer of energy from one object to another as a result of difference in temperature between two bodies. Okay. So basically আমরা বলতে পারি দুটো বডি টেম্পারেচার সেম হলে এদের মধ্যে হিট এক্সচেঞ্জ হচ্ছে না, অর অন্যভাবে যেটা বললাম এই দুটো বডি সেম অ্যামাউন্ট অফ হিট একে অন্যকে ফেরত দিচ্ছে। এ যতটা একে দিচ্ছে ঠিক এর থেকে ততটাই এনার্জি ফেরত পাচ্ছে অ্যাট দ্য সেম ইন্টারভ্যাল অফ টাইম। তাহলে জিরোথ ল থেকে যদি দেখি, তাহলে এই বডি টেম্পারেচার যদি টি এ নিই, এই বডি যদি টেম্পারেচার টি বি নেই, নাও ইফ টি এ ইজ ইকুয়ালস টু টি বি and a temperature Tc নিই and T A is equals to Tc, then TB must be equals to T. It will follow, always follow. Okay, this equation always follows. So this is called zeroth law.
সো ফ্রম জিরো তুমি বলতে স্যার এটা আবার কি ধরনের বোকা বোকা ইকুয়েশন, এটা তো অবভিয়াস। বাট এর থেকে আমরা বেসিক্যালি থার্মাল ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট পাই। তাহলে এই লটা থেকে আমরা কি পাই? কনসেপ্ট অফ থার্মাল ইকুইলিব্রিয়াম। মানে বেসিক্যালি কোনো সিস্টেমকে কি কখন আমরা থার্মাল ইকুইলিব্রিয়াম বলতে পারবো? যদি বলি যে দুটো বডি থার্মাল ইকুইলিব্রিয়ামে রয়েছে উইথ আনাদার বডি, তার মানে এই বডিটা এই দুটো বডির সাথে যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, এই বডিটা যদি এই দুটো বডির সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে অবভিয়াসলি এই দুটো বডি অলসো ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। এই বডিটা যদি এই দুটো বডির সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে এই দুটো বডি অবশ্যই থার্মাল ইকুইলিব্রিয়ামে। এই কনসেপ্টটা জিরো ক্লাব থার্মোডাইনামিক্স থেকে পাই। বুঝতে পারলাম? কনসেপ্ট অফ ইন্টারনাল এনার্জি। 2 মিনিট ব্রেক নিয়ে নিচ্ছি। দাঁড়ান, 2 মিনিট।
নেক্সট আমরা যেটা বলছিলাম আরেকটা থার্মোডাইনামিক ভেরিয়েবল which is important variable of thermodynamic state to represent thermodynamic state is called internal energy. So basically internal energy বলতে কোনো একটা সিস্টেমের টোটাল এনার্জিকে মিন করে। সো টোটাল এনার্জি বলতে আমরা কি মিন করব দেন? টোটাল এনার্জি বলতে মিন করব কাইনেটিক এনার্জি অফ দ্য সিস্টেম প্লাস পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম, যেটা আমরা আগেও করেছি। এনার্জি যখন বলেছিলাম কোনো একটা সিস্টেমে, উই said that the total energy is due to the kinetic energy and due to potential energy. So internal energy is due to the position, configuration, or other properties. You can say position হতে পারে, configuration হতে পারে, shape হতে পারে, and etc. So due to that, the energy stored in a body is called internal energy of the body. So kinetic energy. So due to kinetic energy, we will say that it is duk. It is the kinetic energy. For kinetic energy, the internal energy is duk. So this kinetic energy may be of translational, rotational, vibrational, and rotational and vibrational both. Okay. So this is the kinetic energy due to translational motion, rotational motion, and vibrational motion, and combination of all these three. Similarly, potential energy is due to configuration of the system or position of the system. Okay. So প্রত্যেকটা মলিকুলের যদি ডিউ টু কনফিগারেশন অ্যান্ড পজিশনের জন্য আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা কি পাবো? মলিকুলের পোটেনশিয়াল এনার্জি। এবার আমি যদি গ্যাসিয়াস সিস্টেম নিই, তাহলে আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাসেও দেখেছিলাম যে ইন্টারনাল এনার্জি অর ইন্টারনাল পোটেনশিয়াল এনার্জি ইজ জিরো in case of gas or ideal gas, particularly to say there is no interaction among the gas molecules. Okay, so the as the force is zero, there is no binding energy. Okay, so therefore the potential energy of the gaseous system is zero. So the total energy, total internal energy is due to kinetic energy only. If there is no intermolecular force, তার মানে গ্যাসিয়াস সিস্টেম, মানে বেসিক্যালি এটা গ্যাসিয়াস সিস্টেম যদি নিই, থার্মোডাইনামিক সিস্টেমটাকে গ্যাসিয়াস সিস্টেম যদি নিই, মেইনলি আমরা থার্মোডাইনামিক সিস্টেমে ম্যাক্সিমামটাই আমরা গ্যাসিয়াস সিস্টেম নিয়েই কাজ করব। ওকে, তাহলে আমরা মেইনলি কি পাবো? there is no intermolecular force, so that's why potential energy will be zero. তাহলে টোটাল কাইনেটিক এনার্জি যেটা আমরা পাবো সেটাকে আমরা কি লিখবো? ডিউ টু কাইনেটিক এনার্জি, and the kinetic energy of the molecules is proportional to temperature of the molecules. তাই তো, kinetic energy of a gaseous system is proportional to temperature of the gaseous system. And এই proportionality constant কে যদি নিয়ে নিই for m gram of gas, তাহলে আমরা কি পাবো? mCv/dt. What will the kinetic energy which will be equal to, for m gram of gas the kinetic energy equals to mCv/dt. Okay, what is m? M is the mass of the system, and Cv is what? What is Cv? Cv is the specific heat at constant volume. There are two types of specific heat in case of gas. One is specific heat at constant volume and another is specific at constant pressure. কেন এরকম দুটো? অন্য অন্য সিস্টেমের জন্য আছে লিকুইড অ্যান্ড সলিড, না একটাই আমরা ইউজ করি বেসিক্যালি। না, তার আগে আমি জেনে নিই, তার আগে একটু জেনে নিই ওই স্পেসিফিক হিট। স্পেসিফিক হিট আমরা যখন বলবো ডিসক্রাইব করবো, স্পেসিফিক হিট ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট required to increase the temperature of a system of 1 unit, that means 1 kilogram you can take, by 1 degree Celsius or 1 Kelvin. তাহলে আরেকবার রিপিট করছি, the specific heat of a system or substrate or matter is the required heat to change the temperature by 1 degree Celsius or 1 Kelvin of unit mass of that substrate or of that matter. তাহলে 1 কিলোগ্রাম কোন একটা ম্যাটারের টেম্পারেচার, ফর এক্সাম্পল আয়রনের টেম্পারেচার 1 ডিগ্রি ইনক্রিজ করার জন্য যে টোটাল হিটটা লাগবে সেটাই বলবে স্পেসিফিক হিট। 1 কিলোগ্রাম কপারের টেম্পারেচার 1 ডিগ্রি ইনক্রিজ করার জন্য যে হিটটা লাগবে সেটাকে বলবো কপারের স্পেসিফিক হিট। 1 কিলোগ্রাম গোল্ডের টেম্পারেচার 1 ডিগ্রি ইনক্রিজ করতে যে হিট দরকার হবে সেটাকে বলবো ওর স্পেসিফিক হিট। বাট
10.2 কিলোগ্রাম গোল্ডের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে যে হিট লাগবে সেটাকে বলবো হিট ক্যাপাসিটি। ওকে, এটাকে বলছিলাম স্পেসিফিক হিট ক্যাপাসিটি, ওটাকে তখন বলবো হিট ক্যাপাসিটি। স্পেসিফিক কখন বলবো? যখন 1 ইউনিট তখন ওটাকে নাম দেবো স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এটা শুধুমাত্র স্পেসিফিক হিট নয়, এটাকে আমরা বলতে পারি স্পেসিফিক হিট ক্যাপাসিটি, আর এটাকেই সিম্পলি বলে স্পেসিফিক হিট। ওকে, স্পেসিফিক হিটও বলতে পারো আর স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলতে পারো। তাহলে হিট ক্যাপাসিটি মিনস করছে ইউনিট নেওয়ার দরকার নেই, যে কোনো সাবস্টেট আর যে কোনো সিস্টেম আর যে কোনো মাসের টেম্পারেচার 1 ডিগ্রি ইনক্রিজ করতে যে হিট লাগবে সেটাই হচ্ছে ওর হিট ক্যাপাসিটি। হোয়াট ইজ দ্য স্পেসিফিক হিট ক্যাপাসিটি? তার মানে 1 ইউনিট অর 1 ইউনিট মানে 1 কিলো, এসআইতে নিলে 1 কিলোগ্রাম, তাহলে 1 কিলোগ্রামের টেম্পারেচার 1 ডিগ্রি ইনক্রিজ করতে যে হিট লাগবে সেটাই হলো স্পেসিফিক হিট। বোঝা গেল শর্মিষ্ঠা? হ্যাঁ স্যার। দেবাদ্রিতা? হ্যাঁ স্যার। দেবাদ্রিতা ক্লাসে থাকো, কি করছো? স্যার শুনতে পাচ্ছি। And obviously dt is the infinitesimal change in temperature. Infinitesimal change in temperature. What is m? M is the mass of the system and capital M is molecular weight. Okay, এটাকে যদি মোলার স্পেসিফিক হিট দিয়ে লিখি অবভিয়াসলি, তাহলে কি হবে? 1 মোলের মাস কত? অবভিয়াসলি m। তাহলে 1 মোলের স্পেসিফিক হিট ক্যাপাসিটি কত হবে? ক্যাপিটাল M দিয়ে মাল্টিপ্লাই করব সিভিটাকে, তাই না? এটা তো 1 কিলোগ্রামের জন্য, তাহলে এম কিলোগ্রাম, এম এর জন্য কত হবে? এম মাসের জন্য কত হবে? এম অবভিয়াসলি এম দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে মোলার হিট ক্যাপাসিটি যদি আমি বলি, তাহলে ক্যাপিটাল সিভি অ্যান্ড ভি দিয়ে রিপ্রেজেন্ট করে এম ইন্টু স্মল সিভি। ওকে, ফর এন মোল অফ আইডিয়াল গ্যাস, তাহলে আমরা কি লিখব? তাহলে এম এর মধ্যে কত মোল আছে? ইন এন গ্রাম আর এন কিলোগ্রাম, যেভাবেই নিই, তাহলে এন গ্রামের মধ্যে কত মোল আছে? অবভিয়াসলি এম বাই এম, এত মোল গ্যাস রয়েছে, তাহলে এন ইকুয়ালস টু কি হবে? এম বাই এম ইকুয়ালস টু মোল নাম্বার। এগুলো তোমরা কেমিস্ট্রিতেও পড়ে এসছো, তাই তো? এন ইজ মোল নাম্বার। তাহলে আমার বেসিক্যালি ভালো করে মাথায় রাখো, তাহলে ডি ইউ কি ছিল আমার? এম সিবি ডিটি, দ্যাট ওয়াজ আওয়ার ইকুয়েশন ফর এম গ্রাম অফ গ্যাস। তাহলে সিভি এর ভ্যালুটা পুট করি না, এখান থেকে সিভির ভ্যালু ক্যালকুলেট করা যাবে। সিভি ইজ নাথিং বাট ক্যাপিটাল সিভি বাই এম। সিভি ইজ নাথিং বাট ক্যাপিটাল সিভি বাই এম। তাই যদি হয় তাহলে লেট মি পুট দ্য ভ্যালু অফ সিভি হিয়ার। তাহলে সিভি ইকুয়ালস টু কি পাবো? এটা একটু ভুল করেছি, এটা ক্যাপিটাল সিভি হবে। হ্যাঁ, এটা ভালো করে বোঝার চেষ্টা করুন। এটা ক্যাপিটাল সিভি হবে, অবভিয়াসলি এটা ক্যাপিটাল সিভি হবে, ক্যাপিটাল সিভি। কারণ এই সিভিটাকে না লিখে বেসিক্যালি কি লিখেছি? ক্যাপিটাল সিভি বাই এম লিখেছি, তাই তো? স্মল সিভির জায়গায় আমি কি লিখেছি? ক্যাপিটাল সিভি বাই এম। তাহলে ক্যাপিটাল সিভি বাই এম, তাহলে এম এর তলায় এমটাকে পাঠিয়ে দিচ্ছি, আর কিছু বলিনি। এম বাই এম ইজ নাথিং বাট মোল নাম্বার or number of moles. Okay, I think this is clear to you all. So internal energy in absence of intermolecular force, that means potential energy, in absence of potential energy. Okay, in absence of potential energy is simply the function of temperature and state only. Okay, simply the function of temperature and state only. It is independent the path followed, কারণ ফোর্স নেই তো, পাতের উপর ডিপেন্ড করবে না। তাহলে যদি সিস্টেমের শুধুমাত্র ইন্টারনাল এনার্জি ডিটারমিন বাই টেম্পারেচার অর ইউ ক্যান সে কাইনেটিক এনার্জি, দেন ইউ ক্যান সে দ্য চেঞ্জ ইন internal energy is equals to uf minus uy. That means final kinetic final internal energy minus initial internal energy, provided the potential energy is zero. That means or you can say if the force is
conservative force, then you can also write it. If the force between the molecules of the particles is conservative, then also you can write it. তাই তো কনজারভেটিভ ফোর্স হলে কি লিখতে পারি, এটাই লিখি আমরা, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু ইউএফ মাইনাস ইউআই। অর যেখানে অবভিয়াসলি অ্যাবসেন্স অফ ফোর্স, যেখানে ফোর্স নেই, তাহলে সেখানে কি লিখতে পারবো, নর্মালি UF minus UI. That means it is path independent. In this case, internal energy is path independent. It will depends on the initial state and the final state. Okay, the change in potential energy will be final state minus initial state, or you can say it will depends on the final state and initial state. It will not depends on the path on which the state changes, or in which through which the path is changes, or this state is changes. It is path independent phenomena. Okay, দুটো টাইমে path independent phenomena হবে, either force is absent or force is conservative. This same equation is applied in case of conservative force. In case of conservative force, so this same equation will be applied in case of conservative force or where force is absent. That means change in potential energy, or change in not potential energy, internal energy. We will say this potential energy is nothing but internal energy, and this is independent of path. Thermodynamic process. Basically thermodynamic process is nothing but এই যে ভেরিয়েবলস গুলো কিভাবে চেঞ্জ করছে, the accountability of change in variable. It is the thermodynamic process. তার মানে এই যে thermodynamic process, in thermodynamic process volume, pressure, temperature, these and entropy of the system changes with time. তাহলে আমরা থার্মোডাইনামিক প্রসেস বলতে কি মিন করব যে এই যে ভেরিয়েবলস গুলো দ্যাট ডেসক্রাইব দ্য থার্মোডাইনামিক স্টেট, হাউ দিস ভেরিয়েবল অ্যাকচুয়ালি চেঞ্জেস অর আন্ডারগোজ চেঞ্জ ইন during a process. Okay, so that is the accountability. This will be called thermodynamic process. In thermodynamic process, this variable will also change, obvious. Thermodynamic process is said to be take place if changes occurs in a state of thermodynamic system. তার মানে কোন একটা thermodynamic system this point থেকে যদি এই পয়েন্টে যায়, যেখানে দাঁড়িয়ে ফর এক্সাম্পল প্রেসার ছিল P1, you can say V1, P1, আর এখানে হয়েছে সে P2, V1, T1, এটাকে আমরা থার্মোডাইনামিক স্টেট বলতে পারি। এখান থেকে ফর এক্সাম্পল কোন একটা সিস্টেম হয়েছে, এখানে গেছে, লিখতে পারি P1, V2, T1, থার্মোডাইনামিক স্টেট আর থার্মোডাইনামিক প্রসেস হয়েছে। আর কোন একটা পয়েন্ট এখান থেকে আইদার এখানে যেতে পারে, এখান থেকে আইদার এখানে যেতে পারে, আর এখান থেকে এমন একটা স্টেটে গেল যেখানে তিনটে ভেরিয়েবলই চেঞ্জ করেছে, ফর এক্সাম্পল P2, V2, T2। তাহলে আমরা কি বলতে পারবো, a thermodynamic process took place. But if it is say P1, V1, T1, here it is also P1, V1, T1, no thermodynamic, absence of thermodynamic process. Okay, in every cases, in above cases thermodynamic process took place. Okay, and আজকের ক্লাসের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গায় পৌঁছেছি সেটা হচ্ছে সাইন কনভেনশন। ওকে, sign convention is the most crucial part of this class, of today's class. Okay, and which is different from chemistry. Okay, কেমিস্ট্রিতে যা এখানে যা বলবো কেমিস্ট্রিতে তার উল্টোটা পড়বে। ওকে, কেমিস্ট্রিতে উল্টোটা গিয়ে পড়বে, সো বি কেয়ারফুল হিয়ার, বি কেয়ারফুল হিয়ার। ফিজিক্সে যেটা পড়বে কেমিস্ট্রিতে অলমোস্ট এর উল্টোটা গিয়ে পড়বে। সাইন, বেসিক্যালি সাইনগুলো কিরকম হবে। এই সাইন কনভেনশনগুলো যদি ফিজিক্সে একবার চার্ট করে টাঙিয়ে রাখো পড়ার টেবিলের সামনে অ্যান্ড রেগুলার বেসিসে দেখো, তাহলে ভুল হওয়ার চান্সেস কম হবে। আদারওয়াইজ এইগুলো তোমাকে ট্রাভেলস দেবে এবং এইগুলোর জন্যই প্রবলেম সলভ হবে না।
নিউমেরিক্যালস গুলো এইগুলোর জন্যই সলভ হতে চাইবে না, ভুল হবে, সলভ হতে চাইবে না হচ্ছে বড় কথা, অনেক ভুল হবে। সো বি কেয়ারফুল। What are the process? So heat gained by a system. If a system or thermodynamic system gain some heat, then we will take this heat as positive heat and will represent by plus d. Okay, that means gain by the system means the system absorb heat. Absorb তো a b s o r v না b? হুম, কেউ আছো? হ্যাঁ স্যার আছি। অ্যাবজর্ব হবে না অ্যাবজর্ব হবে? বলো। অ্যাবজর্ব মানে বি। ভি হবে না? হ্যাঁ শুধু বি। না বি বি শুধু বি বিই না। Right, absorb heat. Right. Then heat lost by the system, that means heat released, you can say, or radiate, release or radiate by the system. It will be, we will take this dq as negative. Okay, heat released by the system or lost by the system will be taken as negative and represented by minus delta Q. Work done by the system, work done by the system will be taken as positive and will take this as dw. Work done on the system, that means কোন একটা সিস্টেম এর উপর বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করেছো, তাই তো? কোনো একটা সিস্টেমের উপর বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করে সিস্টেমের উপরে ওয়ার্ক ডান করেছো, তার মানে সিস্টেমকে বাধ্য করেছো ডিসপ্লেস হওয়ার জন্য, তাই তো? আর এর ভলিউম চেঞ্জ করার জন্য, তাই তো? আর একে ডিসপ্লেস করার জন্য এক্সেট্রা, তখন আমরা দেবো না ওকে এটা নেগেটিভ ওয়ার্ক ডান। তার মানে সিস্টেম নিজে করেনি, সিস্টেমের উপরে তুমি জোর করে করেছো, আর সিস্টেমকে চেঞ্জ হতে তুমি বাধ্য করেছো। আর সিস্টেম কোনো একটা স্টেট এরকম ছিল, তাই তো? তুমি সিস্টেম এরকম একটা কন্ডিশনে ছিল, তুমি বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করলে অ্যান্ড সিস্টেমটাকে এই কন্ডিশনে নিয়ে গেলে, আর উল্টোটা, তাই তো? সিস্টেম এইখানে ছিল, এরকম একটা ভলিউমে ছিল, তুমি বাইরে থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করেছো, তাই তো? তাহলে ভলিউম তুমি কি করেছো? চেঞ্জ করেছো। এখন এইটুকুনি ভলিউম ছিল, আগে টোটাল ভলিউম ছিল, তাহলে এইখানে কি হবে? সিস্টেমের উপর যে ওয়ার্ক ডানটা হলো সেটা হবে, সিস্টেমের উপরে যে ওয়ার্ক ডানটা হলো সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক ডান। ইন দিস কেস সিস্টেম যে ওয়ার্ক ডানটা করলো সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক ডান। ওকে, সিস্টেম ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম ইজ নেগেটিভ। তাহলে আমরা এটা কি নেব? মাইনাস। Increase in internal energy of the system will be taken to be positive, du is positive, যদি সিস্টেমের এনার্জি, ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করে তাহলে এটাকে পজিটিভ নেব, সিস্টেমের ইন্টারনাল এনার্জি যদি কমে যায় তাহলে এটাকে নেগেটিভ নেব। ওকে, সো দিস আর দ্য বেসিক সাইন কনভেনশন ইউজড ইন থার্মোডাইনামিক প্রসেস। ওকে, আরেকবার ভালো করে দেখে নাও, যদি কোনো কোয়ারিজ থাকে বলো, এখানে যদি বুঝতে অসুবিধা হয় বলো, এটার উপরে ডিল করে সবকিছু তোমরা করবে। And I am happy to announce you that coming Saturday will be a test on your fluid mechanics that I declared earlier, যেটা আমরা লাস্ট উইকেও ডিক্লেয়ার করেছিলাম। কামিং স্যাটারডে আমরা ফ্লুইড মেকানিক্সের টেস্ট নিতে চলেছি, ফুল সিলেবাস ফ্লুইড মেকানিক্স কামিং স্যাটারডে। ফিজিক্যালি এসে এক্সাম দিতে হবে, যে থাকবে না যে পরে এসে এক্সাম দেবে, কবে দেবে সেটা তুমি ডিসাইড করে নাও, বাট এক্সাম দিতে হবে। অ্যান্ড যারা এক্সট্রা ক্লাসে ফ্রাইডেতে আসো তাদের জন্য আমি এটা এটা ইয়ে, যে ফ্রাইডেতে ফ্লুইড মেকানিক্স ফুল সিলেবাস। ওকে, ইন্ডিকেটর ডায়াগ্রাম। সো বেসিক্যালি থার্মোডাইনামিক্স যখন পড়তে যাবে এই ধরনের ডায়াগ্রাম গুলো
বার এনকাউন্টার করবে। there will be lots of graph in thermodynamics. ওকে, তাহলে থার্মোডাইনামিক্স এই গ্রাফগুলোকে কি করে আমরা চিনবো, জানবো, এন্ড এই গ্রাফসগুলো বেসিক্যালি কি রিপ্রেজেন্ট করে এগুলো আমরা একটু দেখে নিই। ওকে, এই ধরনের গ্রাফগুলোকে বলে ইন্ডিকেটর ডায়াগ্রাম অর পিভি ডায়াগ্রাম অর ফেজ ডায়াগ্রাম। ওকে, এগুলোকে ইন্ডিকেটর ডায়াগ্রামই মেইনলি বলে। তাহলে এই যে পিভি ইকুয়ালস টু কি পেয়েছিলাম, গ্যাস ইকুয়েশন যদি থার্মোডাইনামিক্স নিই, পিভি ইকুয়ালস টু এন আর টি। তাহলে বেসিক্যালি এখানে এই যে ভেরিয়েবল থার্মোডাইনামিক ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা যদি পি অ্যান্ড ভি কে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এক্স অ্যান্ড ওয়াই এ, উইল have a relationship and will have a graph. So this PV relationship, or you can say P এর সাথে V রিলেশন পেয়ে যাচ্ছি, মানে P এর সাথে T এর রিলেশন পেয়ে যাচ্ছি। So either this could be PV, this could be PT, this could be VT and etc. So এই ধরনের যে কোনো গ্রাফ যে দুটো অ্যাক্সিসে আমি যখন রিপ্রেজেন্ট করতে পারি, পিটাকে এই অ্যাক্সিসে, ভিটাকে অন্য অ্যাক্সিসে, অর পিটাকে এই অ্যাক্সিসে, টেম্পারেচারকে এই অ্যাক্সিসে, অর ভিটাকে টেম্পারেচারটাকে এই অ্যাক্সিসে, ভিটাকে এই অ্যাক্সিসে, এইভাবে নিয়ে যখন আমরা গ্রাফ প্লট করব, সেটাকে আমরা কি নাম বলবো, ইন্ডিকেটর ডায়াগ্রাম। ইট ইজ নট ম্যান্ডেটারি সবসময় পিভি গ্রাফই থাকবে, অ্যান্ড সেটাকে আমরা ইন্ডিকেটর ডায়াগ্রাম বলবো, এটা নয়। যে কোনো দুটো ভেরিয়েবল যদি জানা থাকে আর এদের মধ্যে রিলেশনশিপ যদি জানি, তাহলে থার্ড ভেরিয়েবল সম্বন্ধে আমি ফুল ইনফরমেশন পেয়ে যাব। Two thermodynamics variables are sufficient to describe the behavior of a thermodynamic system. If we know any two variables, if any two variables of these three variables are known, then the third can be calculated. Okay. So from this basic principle, we will draw this type of graph, and this will be called indicator diagram. So এটা not mandatory যে এটা P and V সবসময় থাকবে, সেটাই ইন্ডিকেটর ডায়াগ্রাম না, এখানে P V T যে কোনো দুটো থাকবে, P V T এর যে কোনো দুটো থাকবে। ওকে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, যেটা নিয়ে আমরা অনেকটা টাইম স্পেন্ড করে চলেছি আর অনেক কিছু স্টাডি করতে চলেছি। ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স তাহলে কি বলছে, আমি প্রথমেই বলেছিলাম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স gives you the relationship between work done, internal energy and heat, okay, or exchange of heat in a thermodynamic system. মানে কোন একটা থার্মোডাইনামিক সিস্টেমের এই ওয়ার্ক ডান এন্ড ইন্টারনাল এনার্জি, এদের মধ্যে যে রিলেশন, সেটাই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইন্ডিকেট করছে। বেসিক্যালি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইজ নাথিং বাট কনজারভেশন অফ এনার্জি। First law of thermodynamics is conservation of energy. It is nothing but conservation স্টেটমেন্টটা এরকম খানিকটা। If the energy supplied to a thermodynamic system is capable or sufficient enough to do some work, if the energy supplied to a thermodynamic system is sufficient enough of doing work, then the quantity of heat that is supplied or that is absorbed by the system, the quantity that is supplied or absorbed by the system will be equal to the sum of increase in internal energy of the system and the external work done by the system. That means the energy will be employed in two ways. One, it will either increase its internal energy, no work is done, or it will increase, or it will do some work or does some work, the heat will does some work, or third, it can both increase the internal energy and as well as can does some work. So supplied energy can have three functions. Either it can increase the internal energy, or it can perform some work, okay, perform some work done, or it can both increase its internal energy and perform some work depending on the situation, depending on the condition. Okay, so this is the first law of thermodynamics, where it actually
shows the relationship between given heat or absorbed heat by a thermodynamic system to the internal energy and the work done by the system. The important things to remember is that this law is applicable to every process in nature, because basically this is nothing but conservation of energy. This is nothing but a form of conservation of energy. The first law of thermodynamics introduces the concept of internal energy. তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে ইন্টারনাল এনার্জি সম্বন্ধে একটা আমাদের কনসেপ্ট বিল্ড করে। The first law of thermodynamics is based on the laws of conservation of energy. dq, du, and dw must be expressed in the same unit, either in joule or in arc. This law is applicable to all the three phases of matter, that means solid, liquid, and gas. আমরা মেইনলি এখানে ইউজ করব গ্যাসের জন্য, বাট ইট ইজ অ্যাপ্লিকেবল অল থার্মোডাইনামিক সিস্টেম। ওকে, থার্মোডাইনামিক প্রসেস। তারপরে এই যে থার্মোডাইনামিক্স প্রসেস কি বলেছিলাম, যে পি ভি টি, এই যে ভেরিয়েবলস গুলো, হাউ দিস ভেরিয়েবল আন্ডারগোস চেঞ্জ ইজ কল্ড থার্মোডাইনামিক প্রসেস। How this PVT, thermodynamic variable, undergoes changes is called thermodynamic process. তাহলে থার্মোডাইনামিক প্রসেস গুলো কি রকম থার্মোডাইনামিক প্রসেস হতে পারে? There are various types of thermodynamic process. First is, which is very important, তাই আমি প্রথমেই লিখেছি, that is called isothermal process. তার মানে আমার এরকম একটা থার্মোডাইনামিক সিস্টেম আছে, আমরা কি নিব, এইটাকে ইনসাইডে যেটা রয়েছে এটাকে আমরা বলবো থার্মোডাইনামিক সিস্টেম। This is wall and this is surrounding. This is surrounding. Obviously, থার্মোডাইনামিক প্রসেস আইসোথার্মাল থেকে এইটুকুনি বুঝতে পারছি টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট। তার মানে এই যে থার্মোডাইনামিক প্রসেস যদি আন্ডারগো এখানে হয়, if the system undergoes thermodynamic process in such a way that its temperature remains constant throughout the process or throughout the changes, তার মানে এই টেম্পারেচারটা এখানে কি হবে, the pressure could be changed, the volume could be changed, other quantity could be changed. Obviously the mass is not, you cannot add the mass or mole number to the system, obviously. Then the process will be called isothermal process. That means throughout the changes of pressure and volume and other variables, only temperature is constant throughout the process. This process will be called isothermal process. তার মানে বেসিক্যালি এই যে এখানে যদি আমি প্রেস করলে ভলিউম শ্রিঙ্ক করবে, বাট ইন সাচ এ ওয়ে দ্যাট its temperature for at here and temperature in this situation are same, then it will be called isothermal process. Isothermal process is a very slow process. Is very slow process to provide the system enough time to exchange heat that changes.
ওকে, আইসোথার্মাল প্রসেস কি হবে, মাস্ট এই টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে, বাট দ্য সিস্টেম ক্যান এক্সচেঞ্জ হিট উইথ দ্য সারাউন্ডিং, হিট এক্সচেঞ্জ can be possible in this case. If this is the case, then it is called isothermal process. So in the isothermal process, temperature is constant. We can write the gas equation as PV is equals to nRT. Okay, it follows PV is equals to constant, or P1 V1 is equals to P2 V2. Well, because this temperature is constant, this one is constant, this one is constant. You cannot change, as I mentioned earlier, you cannot change the mass, obviously. That means molar number. So if all threes are constant, this means this is constant. So P1 you can write P1 V1 is equals to P2 V2. Now, as temperature is constant, as we know du is proportional to dt, so internal energy also constant. That means change in internal energy is zero in this case. So for an isothermal process, the internal energy of the gas remains constant, which is very, very important. Again, from first law of thermodynamics, we have this equation dq equals to du plus dw. Okay, from here we can say this part is zero, so we can write the energy that is absorbed by the system will be employed or will be used to do some work by the system. তার মানে এখান থেকে যদি আমি হিট প্রোভাইড করি, তাহলে এখান থেকে যদি আমি হিট প্রোভাইড করি, তাহলে আমার কি হবে, সিস্টেম কি করবে, ওয়ার্ক ডান করবে বাই এক্সপ্যান্ডিং। তার মানে বেসিক্যালি সিস্টেমটা কি করবে, এক্সপ্যান্ড করে যাবে, তাই তো, সিস্টেম উইল এক্সপ্যান্ড অর ইটস প্রেশার উইল ইনক্রিজ, অবভিয়াসলি। ওকে, ইটস প্রেশার উইল ইনক্রিজ and system will expand. It may, মানে প্রেশারও কনস্ট্যান্ট থাকতে পারে আর মে নট কনস্ট্যান্ট, but its volume must change. Okay, its volume must change. Now if the gas expands isothermally, work is done by the gas, so both dw and dq are positive. Obviously কি দুটোই পজিটিভ দেখলাম, তাহলে ওয়ার্ক ডান বাই সিস্টেম যদি ওয়ার্ক ডান করে তাহলে ডিকিউ পজিটিভ। তার মানে ডিকিউ পজিটিভ মানে কি, সিস্টেমকে তুমি হিট, তার মানে সিস্টেম এনার্জি অ্যাবজর্ব করবে। ইন দিস কেস সিস্টেম উইল অ্যাবজর্ব এনার্জি। অ্যান্ড উল্টোটা হতে পারে, if the gas compressed isothermally, work is done on the system. compress করছো মানে বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করে ভলিউম কমাচ্ছো, তার মানে সিস্টেমের উপর ওয়ার্ক ডান করছো, তাহলে ওয়ার্ক ডানটা কি হয়ে যাবে তখন নেগেটিভ, এটা নেগেটিভ হলে এটাও কি হয়ে যাবে, অবভিয়াসলি নেগেটিভ। তার মানে সিস্টেম হিট রিলিজ করবে, in this case system will release heat in this case. Okay, so this is the indicator diagram in this case. So as you can see, temperature is constant here, P and V both can changes or any one can change. Particularly its volume must change. Its volume must be changed. Okay, without volume this process cannot be take place. Okay, so volume must change here. তুমি বলতে পারো স্যার এইখান থেকে তো আমি কোনো ইনফরমেশন দেখতে পাচ্ছি না যার থেকে আমার মনে হচ্ছে যে ভলিউম চেঞ্জ হচ্ছে, হতেই হবে, আপনি যেভাবে জোর দিয়ে কথাগুলো বলছেন কি করে বলছেন, আমি তো এইখান থেকে কিছুই বুঝতে পারছি না, কারণ ভলিউম কেন চেঞ্জ হবে, প্রেশার চেঞ্জ হলে ক্ষতিটা কোথায়, দুটোই তো থার্মোডাইনামিক ভেরিয়েবল, প্রেশার চেঞ্জ হলেও ক্ষতিটা কি ছিল, কেন ভলিউমকে চেঞ্জ হতেই হবে, বেসিক্যালি এর আনসার লুকিয়ে আছে এর মধ্যে, ওয়ার্ক ডান ইজ নাথিং বাট পিডি, if dv equals to 0 then dw equals to 0. Okay, প্রেশার কনস্ট্যান্ট থাকলেও আমার ওয়ার্ক ডান পসিবল যখন ভলিউম চেঞ্জ হবে। ওকে, দিস ইজ দ্য এক্সপ্রেশন, বাট উল্টোটা সত্যি না, ভলিউম কনস্ট্যান্ট থাকলে প্রেশার চেঞ্জ করলে বেসিক্যালি ওয়ার্ক ডান পসিবল নয়। এবার তুমি বলছো স্যার এই ইকুয়েশনটা কোথা থেকে পেলেন, ওয়ার্ক ডানের ইকুয়েশন মনে আছে, dw equals to f of dx, তাই তো শর্মিষ্ঠা? হ্যাঁ স্যার। আচ্ছা, এফটাকে আমরা ইন টার্মস অফ প্রেশার লিখতে পারি, হোয়াট ইজ এফ ইন টার্মস অফ প্রেশার? প্রেশার ইনটু সারফেস এরিয়া। প্রেশার ইন্টু ক্রস সেকশনাল এরিয়া, তার মানে এর ক্রস সেকশনাল এরিয়াটাকে আমি যদি এ নিই, নিতে পারি, এ ক্রস সেকশনাল এরিয়া নিই, এর প্রেশার এখানে যদি পি নিই, তাই তো, তাহলে এর উপরে ফোর্স কত অ্যাক্ট করছে, তাহলে পি ইন্টু এ বলতে পারি,
তাহলে ফোর্স কত হ্যাঁ হবে পি ইন্টু এ, তাহলে পি ইন্টু এ নিয়েছি। এই ফোর্সের জন্য তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করছো, এর জন্য যদি ডেল্টা এক্স অফ ডিসপ্লেসমেন্ট হয়, তাই না? বুঝতে পারলাম না পারলাম না? মানে বেসিক্যালি এইখানেও ইনসাইডেও প্রেশার নিতে পারো, এইখানে ইনসাইডে প্রেশার, এই প্রেশারের জন্য কি করে এই পিস্টনটা এখান থেকে সরে গিয়ে এইখানে উঠে গেছে, তাই তো? হ্যাঁ তাহলে এখানে কি হবে, একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, এই ডিএক্স ডিসপ্লেসমেন্ট হয়েছে, তাই না? বলতে পারি। হ্যাঁ তাহলে স্যার। ফোর্স পেয়ে গেছি, পি ইন্টু এ ফোর্স, ডিসপ্লেসমেন্ট কত হয়েছে এই ফোর্সের জন্য ডিএক্স, তাহলে এফ পি এ ইন্টু ডিএক্স অ্যান্ড এ ইন্টু ডিএক্স, তাহলে কি হবে, চেঞ্জ ইন ভলিউম হবে না? এ ইন্টু ডিএক্স কি হবে, ক্রস সেকশনাল এরিয়া ইন্টু লেন্থ, কি হয়, ভলিউম হয় তো? হ্যাঁ ব্যাস তাই করেছি, তাহলে এখানে চেঞ্জ ইন ভলিউম হবে, তাই তো? দিস উইল গিভস ইউ চেঞ্জ ইন, ক্লিয়ার? বোঝা গেছে দেবাদ্রিতা?